সো আমি আশা করি যে অ্যাটলিস্ট কোর্সের নাম তোমাদের খেয়াল আছে। কোর্স টাইটেল হচ্ছে LVM 313 এবং 314, and the name of the course is Animal and Poultry Breeding. Okay, so here we are going to show the slide for you. আচ্ছা, okay, so now you can see the desktop or screen of my computer. So today we are going to discuss about breeding systems. Breeding systems of animals. So before breeding we have discussed about the selection also. হ্যাঁ, জানো যে ব্রিডিং এর আগে কিন্তু সিলেকশনের ব্যাপারটা থাকে। আফটার পারফর্মিং দ্য টাস্ক অফ সিলেকশন, then we will proceed to the breeding system. So here we start. As you can see, the presentation title is breeding systems. So we will discuss about different systems of breeding of animal. Uh, so doing so, we have to know the definition of breeding first. What is breeding? So from our common sense, we know the definition of breeding is that it is the act of mating one animal with another, or mating one individual with another for the purpose of producing the next generation, তাই তো? পরবর্তী জেনারেশন তৈরি করার জন্য একটা ইন্ডিভিজুয়ালের সাথে আরেকটা ইন্ডিভিজুয়ালের মেটিং করানোর যে পদ্ধতি, দ্যাট ইজ নোন অ্যাজ ব্রিডিং. Now, as you can see here, the definition indicating that the breeding is an application of genetic principles to improve economically important traits in domestic animals. So as we are talking about domestic animal breeding, so the definition would be like this, that আমরা কি করব, কিছু জেনেটিক প্রিন্সিপল ইউজ করব। তার মানে জেনেটিক প্রিন্সিপল মানে হচ্ছে যে মেটিং সিস্টেম। হ্যাঁ, জেনেটিক প্রিন্সিপল মিন্স মেটিং। সো আমরা কিছু মেটিং সিস্টেম অ্যাপ্লাই করব। উদ্দেশ্য কি? দা টু ইমপ্রুভ ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ট্রেডস। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হচ্ছে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ট্রেডগুলোর ইমপ্রুভমেন্ট করব। কিসে? ইন ডোমেস্টিক অ্যানিমালস। ওকে, সো এটা হচ্ছে অ্যানিমেল ব্রিডিং এর ডেফিনিশন। ইনফ্যাক্ট, as for example, as you can see here, improving of milk production in dairy animals, then egg production in chicken through plant mating. Okay, সো এখানে আমরা উদাহরণ কি দিলাম যে গাভীতে দুধের উৎপাদন বৃদ্ধি করার জন্য আমরা প্ল্যান্ট ওয়েতে যে মিটিং করাই। হ্যাঁ, প্ল্যান্ট ওয়েতে যে মিটিং করাবো সেটা ব্রিডিং। আবার চিকেনের ক্ষেত্রে ডিম উৎপাদন বৃদ্ধির জন্য যে আমরা প্ল্যান্ট ওয়েতে মেটিং করাই সেটাও ব্রিডিং। তাহলে প্ল্যান্ট ওয়েতে মিটিং করানো এই উদ্দেশ্য নিয়ে যে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ট্রেডগুলোর ইমপ্রুভমেন্ট হবে, সেই জিনিসটাই হচ্ছে ব্রিডিং অথবা অ্যানিমেল ব্রিডিং। ওকে, so what are the difference between animal breeding and human breeding?
অ্যানিমেল এবং হিউম্যান ব্রিডিং এর মধ্যে ডিফারেন্স এটাই, দ্যাট ইন কেস অফ অ্যানিমেল ব্রিডিং উই want to focus on improvement of economically important trait, but in case of human breeding or human mating system we do not focus on economically important trait। হ্যাঁ, আমরা কিন্তু ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট কোনো ট্রেটের দিকে ফোকাস করার অবকাশ নেই। এখানে আমরা কি চাই, এখানে আমরা চাই যে আমাদের বংশ পরম্পরা দীর্ঘ হোক, অথবা টু প্রডিউস দ্য নেক্সট জেনারেশন অনলি। ওকে, so after learning the স্যার স্যার আসলে এখানে তো মানে হিউম্যান ব্রিডিংটা তো শুধুমাত্র যে যাদের বাচ্চা কাচ্চা হয় না সেই ক্ষেত্রে, আর এখানে আমরা তো এনিমাল কিংবা পোল্ট্রি ব্রিডিংটা এটা হচ্ছে, কিন্তু আসলে সেটা আরো উন্নত, এটাই তো আসলে মেন কথা। না, হিউম্যান ব্রিডিং বাচ্চা কাচ্চা যাদের হয় না সেটা ঠিক না, মানে নতুন বাচ্চা উৎপাদনের যে প্রক্রিয়া সেটাই ব্রিডিং। হ্যাঁ, মানে নর্মালি যে হিউম্যান বেবি জন্মগ্রহণ করে, দিস ইজ অলসো দ্য ডিউ টু দ্য অ্যাক্ট অফ ব্রিডিং। হ্যাঁ, ব্রিডিং এর জন্যই হচ্ছে। সো কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করি না, এই ক্ষেত্রে কিন্তু উই ডু নট এমফাসাইজ অন এনি ক্রাইটেরিয়া, আমরা কোনো ক্রাইটেরিয়ার উপর এমফাসাইজ করি না যে আমাদের যে নেক্সট জেনারেশন বাচ্চা আসবে তার মাথায় চুল বেশি হতে হবে, বা তাকে লম্বাই হতে হবে। হ্যাঁ, সে জি বড় সড়ো হতে হবে, এই ধরনের কোনো টার্গেট থাকে না হিউম্যান ব্রিডিং এর ক্ষেত্রে। বাট এনিম্যাল ব্রিডিং এর ক্ষেত্রে উই ফোকাস অন সাম টার্গেট, এবং টার্গেট করেই আমরা সিলেকশন করি এবং তারপরে ব্রিডিং প্রোগ্রামে যাওয়া হয়। যেহেতু একটা প্ল্যান মাথায় নিয়ে আগানো হচ্ছে, দ্যাট ইজ, এটা হচ্ছে প্ল্যান্ড ব্রিডিং প্রোগ্রাম। ঠিক আছে, জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। সো হোয়াট আর দ্য রোলস অফ এনিম্যাল ব্রিডিং, এনিম্যাল ব্রিডিং এর রোল কি? আচ্ছা, এটা যাচ্ছে নাকি? The roles of animal breeding are such as it increase performance। So animal breeding এর ফলে if we can mate a good male with a good female, হ্যাঁ, একটা মেলের সাথে একটা ভালো ফিমেইলের মেট করালে the performance will be increased in the next generation, যেটা আমরা সচরাচর জানি। ভালো মেলের সাথে ভালো ফিমেলের ব্রিডিং এর ফলে ভালো অফস্প্রিং তৈরি হয়। কাজেই আহ, এটা একটা রোল অফ এনিম্যাল ব্রিডিং। দ্য নেক্সট পয়েন্ট ইজ ইনক্রিজ এনিম্যাল ইল্ড। হ্যাঁ, so it is more or less similar to the first point, increase in performance or increase in animal yield like egg production, meat production, etc. Improve animal products. Now through the planned animal breeding we can also improve the product quality। হ্যাঁ, আমরা প্রোডাক্ট কোয়ান্টিটির সাথে সাথে as well as we can improve the product quality also। Okay, so as for example, suppose suppose the fat percentage, okay, the fat percentage of one cow is uh, what is the normal fat percentage of milk? মিল্কে ফ্যাট পার্সেন্টেজ কত থাকে নরমালি? স্যার ফোর সাড়ে পয়েন্ট চারের ফাইভ মতো। 4.5 থেকে 5। 4.5, রাইট, 4.5 ইন কেস অফ নেটিভ ক্যাটেল, তাই না? 4.5 অথবা 5, আর বুঝতে হচ্ছে এক্সোটিক গুলোতে আরো কম থাকে, 3.7, 3.6 লাইক দিস। সো লাইক দ্যাট আমরা যদি if we can breed two individual of having higher fat percentage, হ্যাঁ, একটা মেল এবং একটা ফিমেলকে ব্রিড করালাম, যেটার ফিমেলটা ক্যান প্রডিউস মিল্ক উইথ হায়ার ফ্যাট পার্সেন্টেজ, এবং যে মেলটাকে দিয়ে ব্রিডিং করাবো তার মা অথবা তার যে ফুল সিড, তার যে বোন উৎপন্ন হয়েছে, তাদের যদি দেখা যায় যে মিল্কে ফ্যাট পার্সেন্টেজ বেশি, তার মানে এই বুলের মধ্যেও কিন্তু সেই পোটেনশিয়ালিটি রয়েছে। এটা তো বোঝো নাকি? আচ্ছা, না বুঝলে আমি আবার বলছি। ধরো যে আমরা একটা মেল এবং একটা ফিমেলকে ক্রস করাবো। হ্যাঁ, ক্রস করাবো, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে নেক্সট জেনারেশনে যে বাচ্চা উৎপাদন হবে ফিমেল, সেই ফিমেলের মিল্কে ফ্যাট পার্সেন্টেজ যাতে বেশি থাকে। হ্যাঁ, ফ্যাট পার্সেন্টেজ যাতে বেশি থাকে। এখন
এই যে মেল এবং ফিমেলকে আমরা ক্রস করাচ্ছি, এইটার মধ্যে যে ফিমেলটা আছে সেটা তো দুগ্ধ উৎপাদনকারী অ্যানিমেল, মানে মিল্ক প্রডিউসিং অ্যানিমেল, এবং উই ক্যান মেজার দ্য ফ্যাট। হ্যাঁ, এই যে প্যারেন্ট যে ফিমেলটা রয়েছে, এটার মিল্কে ফ্যাট যে পরিমাণ রয়েছে আমরা কিন্তু মেজার করতে পারি, তাই না? কাজেই এখানে যদি 4.5% or 5% ফ্যাট থাকে, উই উইল ডিক্লেয়ার দিস ফিমেল অ্যাজ এ গুড ফিমেল, তাই না? গুড কোয়ালিটি ফিমেল জি বলে স্যার। সার্টিফাই করব। বাট হোয়াট ইন কেস অফ দ্য বুল? হ্যাঁ, এখন ওই আমরা একটা বুলকে কিভাবে মিল্ক ফ্যাটের জন্য ভালো বুল বলে দাবি করতে পারি? স্যার ওই এটা আসলে ওই ব্রিডেরই স্যার যদি আমি মেল নেই তাহলে। না, ওই ব্রিডের মেল নিতে পারো, কিন্তু ওই ব্রিডের মেলের হয়তো ওই ইন্ডিভিজুয়ালটা ক্রস খারাপ হতে পারে। স্যার, ক্রস করে যদি দেখা যায় যে আগের যে মিল্কের ফ্যাট পার্সেন্ট কম থেকে এখন বেশি হয়েছে, হ্যাঁ, তার মানে বোঝা যাবে যে ওই বুলটার ফ্যাট মানে যে ইফেক্টটা আছে ওটা ফ্যাট পার্সেন্টেও ভূমিকা রাখছে। এটা ভালো ছিল বোঝা যায়, কিন্তু ভালো হবে কিনা আচ্ছা ঠিক আছে। এটা ভালো বোঝা যায় কিভাবে? ভালো ছিল মানেই ভালো হবে। হ্যাঁ, ভালো ছিল মানেই ভালো হবে, এটা একটা ওয়ে। মিজান যেটা বললো, আরো একটা ওয়ে আছে। সাপোজ দিস বুল ডিডন্ট হ্যাভ এনি আর্লিয়ার অফস্প্রিং। এই বুলের আর্লিয়ার কোনো অফস্প্রিং নাই, আগে কোনো বাচ্চা উৎপাদন করেনি এই বুলের সিমেন্ট দিয়ে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এই বুলের ক্যাপাসিটি ভালো? দেন উই উইল গো ফর দ্য হিস্ট্রি, পেডিগ্রি হিস্ট্রি, পূর্বপুরুষের হিস্ট্রিতে যেতে পারি। হ্যাঁ, অথবা আমরা তার যে ফুল সিব সিস্টার রয়েছে সেই সিস্টারের পারফরমেন্স দেখতে পারি। হ্যাঁ, সো আরো দুইটা ওয়ে আছে। একটা কি, পেডিগ্রি রেকর্ড দেখতে পারি, মানে এই যে এই বুলের যে মা ছিল, হ্যাঁ, এই বুলের যে মা ছিল তার মিল্কে ফ্যাট পার্সেন্টেজ কত ছিল, নিশ্চয়ই সেটার প্রভাব এই বুলে রয়েছে। কারেক্ট? এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা ওয়ে জি স্যার। হতে পারে আরো অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে এই বুলের যদি কোনো নিজের বোন থাকে, যেটাকে আমরা বলি ফুল সিব, ঠিক আছে? এই জি বুলের যদি নিজের বোন থাকে, যেটাকে জেনেটিক্সের ভাষায় বলা হয় কি, ফুল সিব। হ্যাঁ, মানে একই বাবা মা থেকে এই বুলও এসেছে, আবার এর পাশাপাশি আরেকটা হয়তো ফিমেলও ছিল। তাহলে ওই ফিমেলের আমরা যদি পারফরমেন্স দেখি, মিল্ক ফ্যাট পার্সেন্টেজ দেখি, তাহলে কিন্তু আমরা এই বুলেরও মিল্ক ফ্যাট পার্সেন্টেজ যে ক্যাপাসিটি সেটা একটা যাচাই করতে পারবো। ওকে? জি স্যার। হ্যাঁ, সো এগুলো ওয়ে আছে। তো আমরা যেটা বলছিলাম যে ইমপ্রুভ এনিমেল প্রোডাক্টস, এভাবে আমরা কিন্তু একটা ভালো মেল এবং একটা ভালো ফিমেলকে ক্রস করিয়ে দ্য নেক্সট জেনারেশনের মিল্ক ইল্ডের সাথে সাথে মিল্কের কোয়ালিটিও এনহ্যান্স করতে পারি। ঠিক আছে? সো এটা 3 নাম্বার পয়েন্ট গেল। নাম্বার 4 পয়েন্ট ইজ ডেভেলপ মেথডস অফ ডিজিজ কন্ট্রোল। আচ্ছা, আমি যদি ফাস্ট যাই বেশি, আমাকে একটু তোমরা বলো যে স্যার একটু স্লো যেতে। হ্যাঁ, so develop methods of disease control. This is as like as the improve animal products, right? Through breeding we can develop some methods of disease control. Likewise, suppose some of the breeds are more susceptible to fungal diseases or bacterial diseases, and some of the breeds you will find less susceptible to the same diseases, তাই না? ঠিক আছে? যেমন দেশি ব্রিড চিকেনের ক্ষেত্রে দেখবা যে দেশি চিকেনস আর লেস প্রোন টু সাম ডিজিজেস, তাই না? সালমোনেলোসিস, কক্সিডিওসিস, দিজ আর লেস কমন ইন দেশি চিকেন। ঠিক আছে? দেশিতে হ্যাঁ, ইএনডি, নিউক্যাসল ওটাই বেশি। হ্যাঁ। সো এই যে এই সাসেপ্টিবিলিটিটা কম, আবার কিছু চিকেনে দেখবা যে দে আর মোর সাসেপ্টেবল। সো যখন উইল মেড দ্য দেশি চিকেন উইথ সাম আদার ভ্যারাইটি হু হ্যাভ মোর সাসেপ্টিবিলিটি টু ডিজিজ, নেক্সট জেনারেশনে যে বাচ্চা তৈরি হবে সে কি হবে, সে কিন্তু যে অন্য যে ভ্যারাইটি আছে সেটার মতো মোটামুটি গুড গ্রোয়িং হবে, এবং সেই সাথে দেশি চিকেন থেকে আহ, তার যে ইমিউনিটি সিস্টেম এটা সে ডেভেলপ করে ফেলবে। এভাবে আমরা উই ক্যান ডেভেলপ মেথডস অফ ডিজিজ কন্ট্রোল। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এটা আসলে তোমাদের একটু ডিটেল লিখে দিলে ভালো হতো। স্যার আরেকবার একটু বলেন।
আচ্ছা, আরেকবার বলছি, ঠিক আছে। আগের 3টা পয়েন্ট তো হয়েছে, 4 নাম্বার পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করছি যে ডিজিজ কন্ট্রোলটা কিভাবে করা যায় থ্রু ব্রিডিং। হ্যাঁ, ব্রিডিং এর মাধ্যমে আমরা ডিজিজ কন্ট্রোল কিভাবে করব। যে উদাহরণটা আমি দিলাম যে কিছু ব্রিড থাকে যে আহ, অসুখ বিসুখ কম হয়, এবং কিছু ব্রিড থাকে যেগুলো অসুখ বিসুখ বেশি হয় কিন্তু উৎপাদনশীল বেশি, তাই না? বেশি উৎপাদনশীল কিন্তু অসুখ বিসুখও বেশি হয়। আর কিছু দেশি ব্রিড রয়েছে কম উৎপাদনশীল এবং সেই সাথে অসুখ বিসুখও কিন্তু কম হয়। এখন আমরা যদি উই ক্যান কম হয়। ব্রিড, হ্যাঁ, উই ক্যান ব্রিড দিস দেশি ভ্যারাইটি উইথ দ্য এক্সোটিক ভ্যারাইটি অথবা হাই ইল্ডিং ভ্যারাইটির সাথে, এটা এই দুইটাকে যদি আমরা ক্রস করি, তাহলে দেখা যাবে যে অফস্প্রিং এ কি হবে, দেশির চাইতে বেশি উৎপাদনশীল অফস্প্রিং তৈরি হবে, তাই তো? দেশি জি স্যার। চাইতে বেশি উৎপাদনশীল হবে, যেহেতু দুইজনের অ্যাভারেজ বা তার চাইতে কিছু বেশি উৎপাদন দেয় অফস্প্রিং এ। দেশির চাইতে বেশি উৎপাদনশীল হবে এবং সেই সাথে ওই যে যে হাই প্রডিউসিং বারটা ছিল, যেটা কিনা বেশি সাসসেপ্টেবল ছিল টু ডিজিজেস, সেই সাসসেপ্টিবিলিটিটাও কমে যাবে। হ্যাঁ, মানে ডিজিজের প্রতি লেস প্রোন হয়ে যাবে, বা বাংলায় যদি বলি তাহলে হচ্ছে অসুখ বিসুখ কম হবে। ঠিক আছে, মানে রেজিস্ট্যান্স হয়ে যাবে ওরা আসলে। হ্যাঁ, রেজিস্ট্যান্ট হবে ধীরে ধীরে। সো এইটা হচ্ছে আমরা ব্রিডিং এর মাধ্যমে এভাবে ডিজিজ কন্ট্রোল করতে পারি। আরো অনেক মানে মোর সফিস্টিকেটেড ওয়ে আছে, যেমন এমন কিছু জিন রয়েছে, হ্যাঁ, এমন কিছু জিন রয়েছে যারা কিন্তু বিভিন্ন অসুখকে মানে কন্ট্রোল করতে সহায়তা করে, বা পার্টিকুলার জিনের উপস্থিতির কারণে বডিতে পার্টিকুলার ডিজিজ হয় না। হ্যাঁ, সো আমরা যদি সামহাউ এমন কোনো একটা ব্রিড পাই, চিকেনে বলতে পারো অথবা ডেইরি এনিমেলে বলতে পারো, এমন কোনো ব্রিড পাই যে ব্রিডে এমন একটা জিন রয়েছে যে জিনের জন্য একটা ডিজিজ ওই এনিমেলে হচ্ছে না। হ্যাঁ, সো এই জিনটা যখন আমরা ব্রিডিং এর মাধ্যমে ট্রান্সফার করতে পারবো অন্য ব্রিডে, তখন কিন্তু অন্য ব্রিডেও ওই ডিজিজটা আর হবে না। হ্যাঁ, সো এইভাবে ব্রিডিং ক্যান হেল্প ইন কন্ট্রোলিং অফ ডিজিজেস। দ্য ফিফথ পয়েন্ট ইজ কনজারভেশন অফ জেনেটিক রিসোর্সেস। হ্যাঁ, এটা খুবই সহজ কথা, এটা তোমরা সহজেই বুঝতে পারছো যে জেনেটিক রিসোর্সেস বলতে যেটা বোঝায় যে হচ্ছে, স্যার ডিজিজ এর উপর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার যদি প্যারেন্ট স্টকে যদি কোনো রোগের বিরুদ্ধে যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায়, ওইটার ইফেক্ট কি অফস্প্রিং এ যায় পড়ে নাকি? না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কোনো ডিজিজের ক্ষেত্রে যদি হয়, সেটা পড়বে হচ্ছে ফর এ পার্টিকুলার টাইম অফ পিরিয়ড। হ্যাঁ, একটা পার্টিকুলার পিরিয়ডের জন্য, যেমন ব্রয়লার ব্রিডারে যদি ভ্যাকসিনেটেড করা থাকে ফর সার্টেন ডিজিজেস, হ্যাঁ, সেটা বাচ্চাতে ওই অ্যান্টিবডিটা চলে আসে, কিন্তু কিছুদিন পরে কিন্তু ওই অ্যান্টিবডির প্রভাব চলে যায়, যেটাকে বলা হয় হচ্ছে ম্যাটারনাল অ্যান্টিবডি, মায়ের বডি থেকে যে অ্যান্টিবডি আসছে। হ্যাঁ, এই প্রভাবটা চলে যায়, এরপরে কিন্তু আমাদের উই হ্যাভ টু ভ্যাকসিনেট এগেইন, এই বাচ্চাকে আবার ওই ডিজিজের জন্য ভ্যাকসিনেট করতে হবে। ঠিক আছে, জি। আচ্ছা ঠিক আছে। জি স্যার। না, আমরা ফিফথ পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম, কনজারভেশন অফ জেনেটিক রিসোর্সেস। সো জেনেটিক রিসোর্স বলতে আমরা যেটা বুঝাই, বা মোর মোর কমনলি এনিমেল জেনেটিক রিসোর্স বলতে যেটা বোঝাই, সেটা হচ্ছে আমাদের আশেপাশে বা আমাদের এনভায়রনমেন্টে যে সকল এনিমেল স্পিসিস রয়েছে, লাইক ক্যাট, ডগ, শিপ, হর্স, গোট, ক্যাটেল। হ্যাঁ, সো এই যে এক একটা স্পিসিস, এগুলোই হচ্ছে এক একটা জেনেটিক রিসোর্স। ঠিক আছে, সো এই জেনেটিক রিসোর্স গুলোকে কনজারভেশন করার জন্য কিন্তু এই ব্রিডিংটা দায়ী। যদি ব্রিডিং, দ্য অ্যাক্ট অফ ব্রিডিং না থাকতো, তাহলে নেক্সট জেনারেশন প্রডিউস হতো না, এবং নেক্সট জেনারেশন প্রডিউস না হলে পুরাতন স্টক গুলা ধীরে ধীরে মারা যেত, মানে বয়স হয়ে মারা যাক, বা মানুষ হান্ট করুক। হ্যাঁ, এগুলো ধ্বংস হয়ে যেত ধীরে ধীরে। কাজেই এই যে ব্রিডিংটা রয়েছে বলেই তারা নেক্সট জেনারেশন প্রডিউস করছে, এইভাবে তাদের কিন্তু এই জেনেটিক রিসোর্স গুলো বা এই স্পিসিস গুলো কনজার্ভ হচ্ছে, তাই না? ডেভেলপ নিউ এনিমেলস। অনেক সময় দেখা যায় যে ব্রিডিং এর মাধ্যমে নতুন ব্রিড তৈরি হয়,
নতুন ব্রিড তৈরি হয়, নতুন স্পিসিস তো তৈরি হয় না, নতুন ভ্যারাইটি তৈরি হয়। হ্যাঁ, সো এই যে এইভাবে ব্রিডিং এর মাধ্যমে আমরা নতুন নতুন এনিমেলও তৈরি করতে পারি। আবার নতুন স্পিসিস তৈরি হয় না সেটাও একদম সত্য না। যেমন উই নো অ্যাবাউট লাইগার। হ্যাঁ, লাইগার সম্পর্কে তোমরা জানো, LIGER। হ্যাঁ, দ্য ক্রস বিটুইন লায়ন অ্যান্ড টাইগার। ঠিক আছে, লায়নের মেল এবং টাইগারের ফিমেল, যেহেতু তাদের ক্রোমোজোম সংখ্যা একই, এজন্য কিন্তু এই দুইটা এনিমেলের ক্রস করালে তাদের থেকে অফস্প্রিং তৈরি হয় এবং এটা একটা নতুন স্পিসিস তৈরি হয়েছে, হুইচ ইজ লাইগার। কাজে আমরা ব্রিডিং এর মাধ্যমে নতুন স্পিসিসও তৈরি করতে পারি যদি তাদের ক্রোমোজোম সংখ্যা এক হয়। দেন সায়েন্টিফিক রিসার্চ পারপাস, আমরা জানি যে এই এনিমেল ব্রিডিং এর একটা বড় রোল রয়েছে সায়েন্টিফিক রিসার্চে। হ্যাঁ, সো কিভাবে সায়েন্টিফিক রিসার্চে এনিমেল ব্রিডিং রোল প্লে করে, লাইক আমরা কোনো একটা কেমিক্যালের ইফেক্ট দেখতে চাই যদি পরবর্তী জেনারেশনে, হ্যাঁ, পরবর্তী জেনারেশনে কেমিক্যালের ইফেক্ট দেখতে চাই, আমরা চিকেন দিয়ে করতে পারি, অথবা মূলত এটা করা হয় র্যাট এবং মাইস দিয়ে। হ্যাঁ, অথবা এই যে গিনিপিগ দিয়ে করা হয়। তো পরবর্তী জেনারেশনে কোনো একটা মেডিসিনের ইফেক্ট অথবা অন্য কোনো কেমিক্যালের ইফেক্ট যদি দেখতে চাই, তাহলে কিন্তু এক জেনারেশনে আমরা আমাদের এক্সপেরিমেন্টাল স্যাম্পল পুশ করব এবং নেক্সট জেনারেশনে যে আমরা রেজাল্টটা দেখব, তাই তো? কাজেই এই যে নেক্সট জেনারেশন প্রডিউসের ক্ষেত্রে কিন্তু এই যে ব্রিডিংটা প্রয়োজন, কাজেই সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রেও ব্রিডিংটা ভালো ভূমিকা পালন করছে। আর এটার সিগনিফিকেন্স কি? এটার সিগনিফিকেন্স হচ্ছে এনিমেল মডেল নিয়ে আমরা মূলত এক্সপেরিমেন্ট গুলো করি, এরপরে এটা কিন্তু হিউম্যানের জন্য বিভিন্ন মেডিসিনের ডোজ তৈরি করা হয় আফটার রিসার্চিং উইথ এনিমেলস। হ্যাঁ, কাজেই আমরা যদি এমন দেখি যে আমরা এমন কোনো ডিজিজ সলভিং কেমিক্যাল একটা এনিমেলে পুশ করলাম যেটার রিয়াকশন তার নেক্সট জেনারেশনে সিভিয়ারলি রিয়াক্ট করছে বা নেক্সট জেনারেশন খুব হাইলি হ্যাম্পার্ড হচ্ছে, সেই ধরনের মেডিসিন কিন্তু হিউম্যানের ক্ষেত্রে আমরা আর অ্যাপ্লাই করব না। কাজে এই যে ব্রিডিং থাকার কারণে আমরা কিন্তু এই বিষয়টা জানতে পারছি সহজেই। And lastly, animal breeding is also done for sports and show purpose. হ্যাঁ, স্পোর্টস এর যে হর্স রয়েছে, ক্যামেল রয়েছে, এগুলোর নেক্সট জেনারেশন তৈরিতে, তারপরে হচ্ছে এক্সিবিশন পারপাসে যে হর্স, ক্যামেল অথবা ক্যাটেল প্রডিউস করা হয়, এগুলোর নেক্সট জেনারেশন তৈরিতে ব্রিডিং এর যথেষ্ট ভূমিকা রয়েছে, যথেষ্ট মানে কমপ্লিট ভূমিকা রয়েছে আর কি। সো দিজ আর দ্য রোলস অফ এনিম্যাল ব্রিডিং। এই কোশ্চেন যদি পরীক্ষায় আসে তাহলে ইট উইল ক্যারি নট লেস দ্যান 5 মার্কস। হ্যাঁ, 5 মার্কের কম ক্যারি করবে না। কাজেই এই 6টা পয়েন্টের সাথে তোমাদের কিছু বিস্তারিত লিখতে হবে। হ্যাঁ, সো ভালো হয় হচ্ছে তোমরা এই ক্লাসের রিক্যাপ দেখে, ভিডিও রিক্যাপ দেখে তোমরা এখান থেকে কিছু নোট ডাউন করবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ। Now the next point is the methods of breeding. হ্যাঁ, ব্রিডিং এর কি কি মেথড হতে পারে? এখানে এই পেজে দুইটা মেথডের কথা বলা হয়েছে, হ্যান্ড মেটিং এবং পেয়ার মেটিং। হ্যাঁ, সো হ্যান্ড মেটিং কি? হ্যান্ড মেটিং মূলত র্যাবিট, হ্যামস্টার, তারপরে ডগ, হ্যাঁ, এগুলোতে হ্যান্ড মেটিং সিস্টেমটা ইউজ করা হয়। এটা হচ্ছে, ইন দিস মেথড male and female are brought together for a brief period of time and then separated once the mating is over. হ্যাঁ, সো এখানে মেল ফিমেল এরা একটা নির্দিষ্ট সময়ের জন্য একত্রে আনা হয়। হ্যাঁ, একত্রে আনা হয় এবং একটা ব্রিফ পিরিয়ড পরে তাদেরকে সেপারেট করে ফেলা হয়। হ্যাঁ, মিটিং হয়ে যাওয়ার পরে তাদেরকে সেপারেট করে ফেলা হয়। এটা কেমন? সাপোজ ইউ আর রেয়ারিং এ ফিমেল ডগ, হ্যাঁ, অ্যাজ পেট ইন ইউর হোম। হ্যাঁ, অনেকে পালন করে না, একটা ফিমেল ডগ পালন করছে বাসায় পেট হিসেবে। হ্যাঁ,
So as there is no uh, male dog inside the house, your ডগ উইল নট রিপ্রোডিউস, তাই না? তোমার বাসার যে কুকুরটা আছে ফিমেল, এটা কিন্তু রিপ্রোডিউস করবে না। বাট ইফ ইউ ওয়ান্ট অফস্প্রিং ফ্রম ইয়োর ডগ, তুমি যদি এই তোমার কুকুর থেকে অফস্প্রিং চাও, তাহলে ইউ হ্যাভ টু ব্রিং এ মেল ওয়ান, তাই না? একটা মেলকে আনতে হবে। এটা তুমি ভাড়া নিয়ে আসতে পারো একটা মেলকে, অথবা একটা মেলকে পার্শ্ববর্তী কারো কাছ থেকে ধার নিতে পারো। ধার নিয়ে এই মেল ফিমেলকে একটা সার্টেন পিরিয়ডের জন্য একত্রে রাখবা, এবং খেয়াল করবা যে whether they are mating or not. If they mate, after mating you can separate them, and the female will eventually স্যার become pregnant. Pregnant হয়ে যাবে। বলো। স্যার বলছে যে তাহলে তো আমাদের এলাকার দিকে এখানে যে আমাদের যে বাসায় যে ছাগল, হুম ছাগলগুলো মানে ডাকে আসলে অথবা গরম হলে যে পাঠা মানে যে হুম হুম মেল হুম ছাগলের বাসায় নিয়ে যাওয়া হয়, আবার হুম নিয়ে আসা হয়। হুম। তারপরে গরুগুলোর ক্ষেত্রেও সেম। তাহলে স্যার এটাও তাহলে কি হ্যান্ড মেটিং? এটা হ্যান্ড মেটিং হবে না। কোন অর্থে হবে না? হ্যান্ড মেটিং এর আরেকটা ক্রাইটেরিয়া রয়েছে, দ্যাট ইজ ইউ উইল অ্যাসিস্ট বাই ইওর হ্যান্ড। হ্যাঁ, তুমি এমন এনিমেল গুলো নিয়ে আমরা কাজ করব যেগুলো আমরা স্যার হাত ওটাও আসলে হ্যান্ড মানে ওদেরকে ধরে দেওয়া লাগে। আচ্ছা, এই ছাগলের ক্ষেত্রে ধরে দেয়, তাই তো? স্যার গরুর ক্ষেত্রেও তো ধরে দেওয়া লাগে, সে আচ্ছা লাফালাফি করে। আচ্ছা, বুঝেছি। হ্যান্ড মেটিং ইন এ সেন্স বলতে পারো, বাট দ্য টার্ম হ্যান্ড মেটিং ইজ মোস্টলি ইউজড ইন কেস অফ ভেরি স্মল এনিমেলস, যেমন এখানে দেখো যে র্যাবিট, তারপরে হ্যামস্টার, মানে বড় যে ধেড়ে ধেড়ে ইঁদুরগুলো আছে ওগুলো, বা মোস্টলি ডগ, হ্যাঁ, কুকুর পর্যন্ত সীমাবদ্ধ রাখা আছে। তবে ওটা ইন এ সেন্স জি স্যার হ্যান্ড মেটিং হতে পারে। এখন বুঝতে হ্যাঁ, এখন এই ক্লাসিফিকেশনটা আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আহ, এখানে স্মল এনিমেলকে এইভাবে রেখেছে আর কি, ক্যাটাগরাইজড করেছে। সো হোয়াট এভার, আমরা পরবর্তীতে দেখি আমরা নিশ্চয়ই ওই ধরনের কিছু পাবো যে আমরা যে সিস্টেমে আমাদের ক্যাটেল অথবা গোটকে মিটিং করাই সেটা কি। হ্যাঁ, জি স্যার। সো দ্য নেক্সট পয়েন্ট ইজ পেয়ার মিটিং। পেয়ার মিটিং আমরা জানি, পেয়ার মিটিং হচ্ছে এমন এক ধরনের মিটিং যেখানে মেল ফিমেল গুলো মেট করে, এবং মেট করার পর তারা বাকি জীবন একসাথে থাকে। হ্যাঁ, বাকি জীবন একসাথে থাকে মানে দে রিমেইন অ্যাজ পার্টনার ফর রেস্ট অফ দেয়ার লাইফ। হ্যাঁ, জীবনের বাকি অংশ তারা একে অন্যের পার্টনার হিসেবে থাকে। যে আমরা একটু এখানে পড়ি, দিস ইজ দ্য মেথড ইন হুইচ মেল অ্যান্ড ফিমেলস আর মেট অ্যান্ড রিমেইন টুগেদার রেস্ট অফ দেয়ার ব্রিডিং লাইফ। হ্যাঁ, তাদের ব্রিডিং লাইফ যতদিন থাকে তারা একসাথে থাকে, যদি দুই পার্টনার বেঁচে থাকে আর কি। সো এই ধরনের মিটিংকে বলা হয় পেয়ার মিটিং। সো আমরা জানি ইন কেস অফ মাইস, তারপরে তারা কি করে, দে মেট উইথ ওয়ান ফিমেল অ্যান্ড রিমেইন টুগেদার ফর দ্য রেস্ট অফ দেয়ার ব্রিডিং লাইফ। হ্যাঁ, সো মাইসের ক্ষেত্রে আমরা যদি তাদেরকে ন্যাচারালি ব্রিড করতে দেই, তারা কিন্তু মনোগ্যামি। হ্যাঁ, মনোগ্যামি মানে আহ, একজনের সাথে পেয়ার করে এবং তার সাথেই ব্রিডিং লাইফ শেয়ার করে। লিটুনজিরা ইজ হ্যাভিং সাম প্রবলেম, আই থিঙ্ক, মানে ও বারবার অ্যাড হচ্ছে। ওকে। হ্যালো স্যার, এখানে আসলে পেয়ার মিটিং এর সিগনিফিকেন্টটা কি? আসলে এই যে স্যার, এই যে মানে কবুতর যে তারা একসাথে থাকে, এটাও কি আমরা পেয়ার মিটিং বলতে পারি? হ্যাঁ, অবশ্যই পেয়ার মিটিং বলতে পারি। যারা আজীবন একসাথে থাকে মিটিং এর উদ্দেশ্যে, তাদেরকেই পেয়ার মিটিং বলা হয়। হ্যাঁ, যদি তারা মানে এই ব্রিডিং লাইফে যদি সেপারেট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে না, এটা কি হয়? ইন কেস অফ এনি অ্যাক্সিডেন্ট, ধরো যে ওয়ান পার্টনার হ্যাজ ডাইড, হ্যাঁ, কোনো পার্টনার মারা গেছে বা কোনো কারণে হারিয়ে গেছে। হ্যাঁ, সো সেক্ষেত্রে দে টেক দে টেক দেয়ার টাইম অ্যান্ড ফাইন্ড এ নিউ পার্টনার, নতুন পার্টনার খুঁজে নেয়। জি স্যার, বুঝতে পারছি। Okay. harem mating আর হচ্ছে পেন মেটিং। সো harem mating, in this method males and females are run together but separated prior to parturition. সো harem mating এ কি করা হয় হচ্ছে মেল এবং ফিমেলকে একসাথে পালন করা হয়, এবং যখন দেখা যায় যে ফিমেল গুলো প্রেগনেন্ট হয়ে গেছে তখন তাদেরকে আলাদা করে ফেলা হয়। হ্যাঁ,
তখন তাদেরকে আলাদা করে ফেলা হয়। তারপরে রয়েছে পেন ম্যাটিং, এ cohort of females মানে দল, হ্যাঁ, cohort of females is brought into the male's pen and he services them all while they are in the pen. This is the least labor intensive mating system because the animals are just left to mate at will, হ্যাঁ। সো পেন মিটিং হচ্ছে এমন একটা ধরনের মিটিং সিস্টেম যেখানে একটা মেল একটা পেনের ভিতরে থাকবে বা একটা কক্ষে থাকে এবং 4-5টা ফিমেলকে ওই পেনে প্রোভাইড করা হয়, হ্যাঁ। সো পেনে প্রোভাইড করে হয়তো তাদের যে ব্রিডিং বিহেভিয়ার অনুযায়ী আমরা ওখানে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত ফিমেল গুলোকে রাখতে পারি, হ্যাঁ। রাখার পরে যখন সবগুলোকে সার্ভিস দেওয়া হয়ে যাবে আমরা আবার এগুলোকে আলাদা করে ফেলবো, ঠিক আছে। স্যার এরকম উদাহরণ কি হতে পারে স্যার, এই যে কোয়েলের ক্ষেত্রে যে ওদের যখন ব্রিডিং সিজন আসে হুম। তখন ওই যে একটা মেল কোয়েলের জন্য 3টা ফিমেল, ওইটা একটা খাঁচায় রাখা হয়েছে, এটা কি বলতে পারি আমরা পেন মেটিং? হ্যাঁ, যদি খাঁচায় রাখার পরে পরে আবার তাদেরকে আলাদা করে ফেলা হয়, হ্যাঁ, তাহলে এটাকে পেন মেটিং বলা হয়। যেমন চিকেনের ক্ষেত্রে অনেক ফার্মে প্র্যাকটিস করা হয় যে আফটার সার্টেন পিরিয়ড মেলগুলোকে আলাদা করে ফেলা হয়, বুঝছো। মনে করো যে সপ্তাহে 2বার মিটিং করা দরকার, হয়তো সপ্তাহে 2বার মেলগুলোকে ফিমেলের সাথে ছাড়ে, এরপরে আবার ফিমেলগুলোকে ধরে আলাদা করে ফেলে, হ্যাঁ। সো এগুলোকে আমরা বলবো পেন মিটিং। ওকে, সো আমরা বিভিন্ন ধরনের মিটিং মেথড সম্পর্কে জানলাম। এখন আমরা আরো কিছু সিস্টেম সম্পর্কে জানবো যে আহ, এটাও কেউ বলা যায় মিটিং এর ধরন, হ্যাঁ, মিটিং এর ধরন। সো দিজ আর নট ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম অ্যাকচুয়ালি, বড় জোর এখান থেকে ডেফিনেশন আসতে পারে, হ্যাঁ। ডেফিনেশনের জন্য অফকোর্স ইম্পর্টেন্ট, কিন্তু ডিটেইল কোশ্চেন এখান থেকে হবে না। যেমন মনোগ্যামি, তোমরা সবাই জানো হোয়াট ডাজ ইট মিন বাই মনোগ্যামি, অনেকটা রিজেম্বলস লাইক পেয়ার মেটিং, হ্যাঁ। পেয়ার মেটিং এর মতো এটা, ওয়ান মেল অ্যান্ড ওয়ান ফিমেল হ্যাভ অ্যান এক্সক্লুসিভ মেটিং রিলেশনশিপ সিরিয়ালি অর ফর এ লাইফ টাইম। সো লাইক পেয়ার মিটিং এর সময় আমরা বললাম যে দুইটা ইন্ডিভিজুয়াল ব্রিডিং লাইফে একসাথে থাকে, তার মানে তারা মনোগ্যামি, হ্যাঁ। মনোগ্যামির বাংলা হচ্ছে এক বিবাহ টাইপের কিছু, হ্যাঁ, মানে একজনের সাথেই পার্টনারশিপে থাকে। সো দিস ইজ মনোগ্যামি। সো মনোগ্যামিক এনিমেলের যদি উদাহরণ দিতে হয় তাহলে উই ক্যান এক্সাম্পলিফাই মাইস। দ্য মাইস, দ্য পিজিয়ন, হ্যাঁ। সো স্যার কিন্তু এখানে রাজহাঁসের ছবি না কি হাঁসের ছবি দেওয়া ও কেন? আচ্ছা, স্যার ঘুঘু তো ঘুঘু আমি জানি না, এটা হচ্ছে সোয়ান, হ্যাঁ। ফান ফান। সোয়ান, হ্যাঁ, দ্য সোয়ান আর অলসো মনোগ্যামি, তারাও মনোগ্যামি। সো এটা গেল এক ধরনের বিহেভিয়র, মিটিং বিহেভিয়র। আরেকটা রয়েছে হচ্ছে প্রমিসকিউইটি, হ্যাঁ। প্রমিসকিউইটির বাংলা অর্থ হচ্ছে যাচাই বাছাই ছাড়া, হ্যাঁ, যাচাই বাছাই ছাড়া। সো এখানে কি হয় দেখো, অ্যানিমেল, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি আপনি তো ওই যে মেথডস অফ মিটিং সবই শেষ করলেন, হুম কিন্তু স্যার আমার একটা কোয়েশ্চেন হলো, একটা মেল ক্যাটেল হুম। যেটা আসলে ব্রিডিং এর জন্য, সে আসলে দিনে কয়বার মানে সিমেন দিতে পারেন? মনে করেন যে আমাদের এদিকে তো দেখি যে একটা মানে সে মানে বুল পালন করে, এবার তারপরে তার বাসায় এখানে গরুর ডাক কত হিটে আসলে নিয়ে যায়, হুম। সেই ক্ষেত্রে সে একদিনে ওই একটা সিঙ্গেল মেল ক্যাটেল সে আসলে কয়জনকে সিমেন দিতে পারে? আহ, আচ্ছা, এটা বুঝেছি। এটা হলো আমার কোয়েশ্চেন। আচ্ছা, বুঝেছি। সবচাইতে স্ট্যান্ডার্ড যে সিস্টেম সেটা হচ্ছে সপ্তাহে 2বার সিমেন্ট কালেক্ট করলে ওখানে ফার্টিলিটির পসিবিলিটি খুব ভালো, হ্যাঁ, সপ্তাহে 2বার। এখন যদি কেউ বিজনেস পারপাসে করে তাহলে সে হয়তো বারবার নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অনেক সময় দেখবা যে কনসেপশন মিস করে ফেলতে পারে, হ্যাঁ। হুম। আবার জি স্যার। ক্যাটেল হয়তো জাম্প করতে চাবে না, নানান ধরনের ইস্যু থাকে। যদি এই, দিনে 2বার সে জাম্প করে ফেলে, তৃতীয়বার দেখবা যে জাম্পই করতে চায় না ফিমেলের উপরে, হ্যাঁ। সো এই ধরনের কিছুই রয়েছে। সপ্তাহে 2বার স্ট্যান্ডার্ড, যেটা মানে আমরা যতদূর স্টাডি করে দেখেছি যে
সপ্তাহে 2বার কালেকশন করলে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ সিমেন পাওয়া যায়। হ্যাঁ, স্যার মেলের ক্ষেত্রে একবার সিমেন্ট বের হয়ে যাওয়ার পরে তাদের আবার সিমেন্ট তৈরি হতে ওইটা মানে সে কত সময়ের ভিতরে আবার ওটা সে ইজাকুলেট করতে পারে? ইজাকুলেট করতে পারবে হয়তো, এটা মেলের লিবিডোর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, মানে সেক্সুয়াল ডিজায়ারের উপর ডিপেন্ড করে। যদি ভিগোরাস মেল হয়, ভিগোরাস মেল হলে হয়তো দেখা যাবে কয়েক জি ঘন্টা পরেই সে আবার জাম্প করতে পারছে। হ্যাঁ, কয়েক ঘন্টার মধ্যে জাম্প জি করতে স্যার। পারছে, এবং সেই ক্ষেত্রে সিমেন্ট প্রডিউস, যদি ইন্টারনালি সিমেন্ট প্রডিউস হয়ে থাকে, হয়তো কিছু সিমেন্ট সে ইজাকুলেটও করতে পারবে। বাট দ্যাট মে নট সাফিসিয়েন্ট। হ্যাঁ, সেটা সাফিসিয়েন্ট নাও হতে পারে। জি স্যার, বুঝতে পেরেছি। হুম, কিন্তু আরেকটা বিষয় রয়েছে, একটা বুল একবারে যে পরিমাণ সিমেন্ট ইজাকুলেট করে, সেটা কিন্তু খুব বেশি পরিমাণ, মানে একটা ফিমেলের ইয়ার জন্য, তোমার ফার্টিলিটির জন্য, হ্যাঁ, এগের ফার্টিলিটির জন্য খুব বেশি পরিমাণ। এখন সেটা যদি মডার্ন ওয়েতে এআই এর মাধ্যমে যাওয়া যায়, বা ওই যে এআই গান মাধ্যমে যাওয়া যায়, তাহলে কিন্তু একবারের সিমেন্ট দিয়ে প্রায় 100 কে আমরা করতে পারি, জি স্যার। ফার্টাইল করতে পারি। ওকে। সো প্রমিসকিউইটি হচ্ছে যাচাই বাছাই ছাড়া, যেটা বললাম, অ্যানি মেল মেটস উইথ অ্যানি ফিমেল ইন এ পপুলেশন অর সোশ্যাল গ্রুপ। হ্যাঁ, সো এটা কি থাকে, বন্য পরিবেশে যেসব থাকে, ক্যাটেল অথবা শিপ গোট থাকে, তাদের ক্ষেত্রে এই প্রমিসকিউইটিটা দেখা যায়। পলিগ্যামি আমরা সবাই জানি, পলিগ্যামি হচ্ছে ওয়ান অর মেলস হ্যাভ এ রিলেশনশিপ উইথ ওয়ান অর মোর ফিমেলস। সো এখানে কি হয়, one male may have relationship with several females, and as well as one female may have relationship with several males also. এটাকে বলা হয় পলিগ্যামি। ঠিক আছে, মানে একটা মেলের অনেকগুলো ফিমেলের সাথে মিটিং সম্পর্ক থাকতে পারে, আবার একটা ফিমেলেরও অনেকগুলো মেলের সাথে মিটিং এর সম্পর্ক থাকতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে পলিগ্যামি নেচার অফ মিটিং। পলিগিনি, হ্যাঁ, পলিগিনি হচ্ছে ওয়ান মেল হ্যাজ এ রিলেশনশিপ উইথ টু অর মোর ফিমেলস। ঠিক আছে, তো এই পলিগিনি আর পলিগ্যামির মধ্যে পার্থক্যটা কি? পলিগ্যামিতে বলেছে যে একটা মেলের সাথে অনেকগুলো ফিমেলের সম্পর্ক থাকতে পারে, আবার অনেকগুলো আবার একটা ফিমেলের সাথে অনেকগুলো মেলের মিটিং হতে পারে। পলিগিনিতে হচ্ছে শুধুমাত্র একটা মেলের সাথে 2 বা ততোধিক ফিমেলের মিটিং হতে পারে। হ্যাঁ, কিন্তু একটা ফিমেলের সাথে 2 বা ততোধিক মেলের মিটিং হতে পারে না। তোমরা এই ছবি দেখে এই বিষয়টা অনুধাবন করা সহজ। হ্যাঁ, কি অনুধাবন করা সহজ, এই যে একটা মেল রয়েছে, এই একটা মেলের সাথে 2 বা ততোধিক ফিমেলের মিটিং হতে পারে, কিন্তু এখানকার একটা ফিমেলের সাথে একের অধিক মেলের সাথে মিটিং হওয়ার পসিবিলিটি নেই। কেন? কারণ এখানে একের অধিক মেল নেই। ঠিক আছে, সো এটা হচ্ছে পলিগিনি। Polyandry, the last system, polyandry, one female has a relationship with 2 or more males. হ্যাঁ, ঠিক পলিগিনির উল্টা কোনটা? পলিএন্ড্রি। এখানে একটা ফিমেল সাথে 2 বা ততোধিক মেল হতে পারে। ওকে, এটা হচ্ছে পলিএন্ড্রি সিস্টেম। সো এই পলিএন্ড্রি সিস্টেম, দিস ইজ আউটডেটেড অ্যান্ড এটার রিকোয়ারমেন্ট নাই, যেহেতু ওয়ান মেল ক্যান ব্যাক আপ আপ টু 7 to 8 ফিমেল। হ্যাঁ, আপ টু 10, অ্যাকচুয়ালি 10টা পর্যন্ত ফিমেলকে ব্যাকআপ করতে পারে ফর ফার্টিলিটি। এজন্য পলিএন্ড্রিটা এটা লেস্ট কস্ট ইফেক্টিভ হয়ে যায়, বেশি কস্টলি হয়ে যায় আর কি, মেল পালন বেশি করতে হয়। ওকে, এখন আসে সিস্টেমস অফ ব্রিডিং। হ্যাঁ, সো সিস্টেমস অফ ব্রিডিং, আমি একটু সময়টা দেখি, 2:55। এইসব টার্মিনোলজি আস্তে আস্তে মানুষের ভিতরে চলে আসতেছে। Polygamy, promiscuity, polygamy. ওকে, সো আমাদের হাতে আরো মোটামুটি 15 মিনিট সময় আছে, আমরা আরেকটু প্রসিড করি। সেটা হচ্ছে সিস্টেমস অফ ব্রিডিং। হ্যাঁ, সো প্রশ্ন আসতে পারে হচ্ছে ডিসক্রাইব অ্যাবাউট ডিফারেন্ট সিস্টেমস অফ ব্রিডিং।
তখন তোমাদের এখান থেকে শুরু করতে হবে, অথবা ইন্ডিভিজুয়াল কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ পিওর ব্রিডিং, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ পিওর ব্রিডিং, হ্যাঁ, হোয়াট ইজ ইন ব্রিডিং, আউট ব্রিডিং, এগুলো হতে পারে। যাই হোক, সিস্টেমস অফ ব্রিডিং এ সবার প্রথম আসে পিওর ব্রিডিং টার্মটা। হ্যাঁ, পিওর ব্রিডিং, পিওর ব্রিডিং বলতে তোমরা বুঝতেই পারছো যে দুইটা পিওর এনিমেলের মধ্যে ক্রস হলে যে ব্রিডিংটা হয় এটাকে বলা হয় পিওর ব্রিডিং। হ্যাঁ, is the mating of males and females livestock animals of the same breed or type। একই ব্রিড অথবা একই টাইপের দুইটা এনিমেলের মধ্যে ক্রস হলে সেটাকে বলা হয় কি পিওর ব্রিডিং। হ্যাঁ, সো পিওর ব্রিডিং এর পরে আসে হচ্ছে ইনব্রিডিং। নাম্বার 2 হচ্ছে ইনব্রিডিং টাইপ। সো ইনব্রিডিংটা কি তোমরা জানো বাই দিস টাইম, কারণ আমরা এটা ছুটির আগেও দুই একবার আলোচনা হয়েছে ইনব্রিডিং, ক্রস ব্রিডিং নিয়ে। ইনব্রিডিং হচ্ছে দ্য ক্রসিং অফ টু ক্লোজলি রিলেটেড ইন্ডিভিজুয়ালস ইজ কল্ড ইনব্রিডিং। হ্যাঁ, সো দুইটা ক্লোজলি রিলেটেড ইন্ডিভিজুয়ালের মধ্যে ক্রস হলে তাদেরকে বলা হবে ইনব্রিডিং। এখন ইনব্রিডিং এর দুইটা ক্লাসিফিকেশন রয়েছে। আচ্ছা, তোমরা কি যে লাইন ব্রিডিং লেখা এটা পড়তে পারছো নাকি ঢেকে আছে কোনো কিছুর কারণে? জি স্যার, বুঝতে পারছি পড়া কোনো যায় জায়গায় স্যার, দেখা যাচ্ছে স্যার। পুরোটা দেখা যাচ্ছে? জি স্যার, পুরোটাই দেখা আচ্ছা, একটু ওই অব্রর ওইটা কেটে দিলে মনে হয় ভালো হতো। আচ্ছা, ব্রো আছে এখানে, আমার এখানে কেন জানি ওই যে জুমের ইটা আছে, এটা যাচ্ছেই না। আচ্ছা ঠিক আছে, আমি প্রথম লাইনটা একটু দেখতে পাচ্ছি না, প্রথম লাইনটা পড়ো তো, লাইন ব্রিডিং। this is the breeding of animals that share common ancestors but are not that much closely related। ওকে ফাইন, বুঝতে পারছি। সো আমরা ইনব্রিডিং এর ডেফিনেশন এখান থেকে পড়লাম যে দুইটা ইন্ডিভিজুয়াল যারা কিনা ক্লোজলি রিলেটেড হলে এই ধরনের ব্রিডিং কে বলা হয় ইনব্রিডিং। হ্যাঁ, ইনব্রিডিং এর দুইটা ধরন রয়েছে, একটা হচ্ছে লাইন ব্রিডিং আর একটা ক্লোজ ব্রিডিং। হ্যাঁ, সো ক্লোজ ব্রিডিং হচ্ছে খুব বেশি রিলেটেড ইন্ডিভিজুয়াল হলে, হ্যাঁ, খুব বেশি ক্লোজ রিলেটিভ হলে তাদের মধ্যে ব্রিডিংটাকে বলা হয় ক্লোজ ব্রিডিং। আর যদি রিলেশনশিপটা অত বেশি ক্লোজ না হয়, হ্যাঁ, তাহলে সেটাকে বলা হয় লাইন ব্রিডিং। ঠিক আছে, তাহলে ইনব্রিডিং এর দুইটা ধরন আমরা জানলাম। ক্লোজ ব্রিডিং এর আগে পড়ে নেই। ইন দিস মিটিং দ্য ব্রিডিং ইজ ডান বিটুইন ব্রাদার, সিস্টার, ড্যাম, সন এক্সেট্রা। হ্যাঁ, শায়ার, ডটার, মানে পিতা এবং ডটার, সন অ্যান্ড ড্যাম, ব্রাদার, সিস্টার। হ্যাঁ, সো এনিমেলে এই ধরনের ক্রসিং ব্যবহার করা হয়। ঠিক আছে, মানে খুব ক্লোজলি রিলেটেড ইন্ডিভিজুয়ালের মধ্যেও ক্রস করানো হয়। স্যার এখানে শায়ার মানে পিতা। হ্যাঁ, শায়ার মানে পিতা, ড্যাম মানে মাতা। হ্যাঁ, ড্যাম মানে মাতা। সো এই ধরনের প্র্যাকটিস যখন করা হয় খুব ক্লোজলি রিলেটেড ইন্ডিভিজুয়ালের মধ্যে ক্রসিং, এটাকে বলা হয় ক্লোজ ব্রিডিং। আর লাইন ব্রিডিং হচ্ছে এটা টাইপ অফ ব্রিডিং দ্যাট শেয়ার কমন অ্যানসেস্টরস বাট আর নট দ্যাট মাচ ক্লোজলি রিলেটেড। মানে এখানেও তোমার কমন অ্যানসেস্টর আছে, মানে পূর্বপুরুষ কমন হতে পারে কিন্তু এরা খুব বেশি ক্লোজলি রিলেটেড না। যেমন এমন হতে পারে হচ্ছে চাচাতো ভাই বোন, যেটা আমরা সহজ ভাষায় বুঝি, হ্যাঁ, বা কাজিনস। ঠিক আছে, দ্য ব্রিডিং বিটুইন কাজিনস, অথবা হোয়ার দে আর রিলেটেড বাই দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস। ঠিক আছে, টু ইন্ডিভিজুয়াল রিলেটেড বাই দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস। ঠিক আছে, যেমন আমি আমার চাচাতো ভাই বোনদের সাথে আমার গ্র্যান্ড প্যারেন্টস এর মাধ্যমে সম্পৃক্ত, তাই না? একইভাবে এই ধরনের যখন দুইটা ইন্ডিভিজুয়ালের মধ্যে ব্রিডিং হয় সেটা অতটা ক্লোজলি রিলেটেড না, বাট স্টিল
রিলেটেড এই ধরনের ব্রিডিং কে বলা হয় লাইন ব্রিডিং। ওকে জি স্যার, বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে। সো আমরা এখানে ছিলাম, ইনব্রিডিং এর ডেফিনেশন আমরা পড়েছি। মেটিং ক্লোজলি রিলেটেড অ্যানিমেলস, ফর এক্সাম্পল parents and offspring, full brother and sister, half brother and sister is inbreeding। হ্যাঁ, সো এই হাফ ব্রাদার ফুল ব্রাদার সবগুলোর হলো ইনব্রিডিং বলা হয়। ইনব্রিডিং কে অনেক সময় লাইন ব্রিডিং ও বলা হয়, কিন্তু আমরা যেটা আহ, বেশি প্রেফার করি যে ইনব্রিডিং এর একটা টাইপ হচ্ছে লাইন ব্রিডিং। হ্যাঁ, ইনব্রিডিং এর একটা টাইপ হচ্ছে লাইন ব্রিডিং, কিন্তু অনেক সময় দেখবা যে ইনব্রিডিং না বলে লাইন ব্রিডিং ও বলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, লাইন ব্রিডিং বলেও টার্ম করা হয়, এটাকে ইন্ডিকেট করা হয়। ইউজড মোস্ট অফেন বাই, এই ইনব্রিডিংটা কারা করে মূলত? ইউনিভার্সিটিজ ফর এক্সপেরিমেন্টাল ওয়ার্ক অ্যান্ড সিড স্টক প্রডিউসার্স দ্যাট প্রোভাইড এনিমেলস ফর ক্রস ব্রিডিং হার্টস। সো ইনব্রিডিংটা মূলত এক্সপেরিমেন্টাল পারপাসে করা হয়, এজন্য কোনো এক্সপেরিমেন্টাল ফার্ম অথবা ইউনিভার্সিটিতে প্র্যাকটিস করা হয়। আর করা হয় হচ্ছে যারা সিড স্টক প্রডিউস করে। হ্যাঁ, সিড স্টক প্রডিউস করে মানে যারা হচ্ছে প্যারেন্ট প্রডিউস করে এক কথায়, ঠিক আছে, যারা প্যারেন্ট প্রডিউস করে কিসের জন্য? ক্রস ব্রিডিং হার্ট, ফর ক্রস ব্রিডিং হার্টস। হ্যাঁ, ক্রস ব্রিডিং এর জন্য আমরা কি জানি, দুইটা ডিফারেন্ট ব্রিডের মধ্যে ক্রসকে বলা হয় ক্রস ব্রিডিং, তাই না? দুইটা ডিফারেন্ট ব্রিডের মধ্যে ক্রসকে ক্রস ব্রিডিং বলা হয়। কাজেই ক্রস ব্রিডিং এর জন্য আমাদের দুইটা ডিফারেন্ট ব্রিড লাগবে। এখন এই ব্রিড গুলো আমরা মেনটেন করব কিভাবে? আমরা ব্রিড গুলো মেনটেন করি বাই ইনব্রিডিং। হ্যাঁ, ইনব্রিডিং এর মাধ্যমে একটা ব্রিডের জেনেটিক যে মেকআপ এটাকে মেনটেন করে রাখা হয়, যাতে কিনা পরবর্তীতে ক্রস ব্রিডিং এ আমরা ভিন্ন ভিন্ন ব্রিড পাই। হ্যাঁ, ভিন্ন ভিন্ন ব্রিডের মধ্যে ক্রস করিয়ে ক্রস ব্রিডিং করতে পারি এই জন্য। সো here are some advantages and disadvantages of inbreeding। ইনব্রিডিং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এখানে বলা আছে, যদি একটু খেয়াল করি অ্যাডভান্টেজে দেখো, development of highly productive inbred lines of domestic livestock is possible। সো ইনব্রিডিং এর মাধ্যমে আমরা হাইলি প্রোডাক্টিভ ইনব্রিড লাইন তৈরি করতে পারি। হ্যাঁ, সো এখানে দ্য ফোকাসিং ওয়ার্ড হচ্ছে হাইলি প্রোডাক্টিভ ইনব্রেড লাইন্স, ঠিক আছে। সো আমরা যখন ইনব্রিডিং প্র্যাকটিস করব, তখন আমরা এই ধরনের কিছু ইনব্রিডিং এর মাধ্যমে ইনব্রিড লাইন তৈরি করতে পারি যেগুলো হাইলি প্রোডাক্টিভ হতে পারে। হ্যাঁ, যেমন আমরা যদি হলস্টেইন ফ্রিজিয়ান, যেটা হাই প্রোডাক্টিভ ডেইরি ক্যাটেল, হলস্টেইন ফ্রিজিয়ান দিয়েই ক্রস করাই। হ্যাঁ, ক্রস করাই, তাহলে নেক্সট জেনারেশন কি হলস্টেইন ফ্রিজিয়ান নিতে হবে, তাই না? হলস্টেইন ফ্রিজিয়ান হবে, এবং এটা হলো একটা ইনব্রেড লাইন, মানে ওই দুইটা একই ব্রিডের ক্রসে নতুন জেনারেশন আসছে, এটা কি ইনব্রেড লাইন। হ্যাঁ, এবং এটা কিন্তু হাই প্রোডাক্টিভও থাকবে, এটা প্রোডাক্টিভিটি কমে যাবে না। হ্যাঁ, এটা প্রোডাক্টিভিটি কমে যাবে না। এইভাবে আমরা কিন্তু এই হাই প্রোডাক্টিভ ইনব্রেড লাইন এটা আমরা মেনটেন করতে পারি, ঠিক আছে। এখন আমরা যদি এখানে হলস্টেইন ফ্রিজিয়ানের সাথে অন্য কোনো লো প্রোডিউসিং ডেইরি ক্যাটেলের ক্রস করাতাম, তাহলে কিন্তু আলটিমেটলি প্রোডাকশন আরো কমে যেত। হ্যাঁ, প্রোডাকশন কমে যেত। কাজে ইনব্রিডিং থাকার কারণে আমরা কিন্তু এটা করতে সক্ষম হচ্ছি। হ্যাঁ, যে আমরা প্রোডাকশনটা ধরে রাখতে সক্ষম হচ্ছি, এটা হলো অ্যাডভান্টেজ। Second advantage is it is used to return desirable genetic characters। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিজাইরেবল ক্যারেক্টার একটা ব্রিড থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেমন আমরা বেশি দুধ পাওয়ার আশায় যখন দেশি ক্যাটেলের সাথে এক্সোটিক ক্যাটেলের ব্রিড করাচ্ছি, বেশি দুধ পাওয়ার আশায়, তখন অফস্প্রিং কিন্তু বেশি দুধ দিচ্ছে, কিন্তু ওই যে একটা ডিজাইরেবল ক্যারেক্টার যে মিল্কে ফ্যাট পার্সেন্টেজ বেশি হবে, এটা হারিয়ে যাচ্ছে, তাই না? সো এই যে ডিজাইরেবল ক্যারেক্টারটাকে ধরে রাখার জন্য
আমরা ইনব্রিডিং করি, যদি দেশির সাথে দেশিরই ইনব্রিডিং করি, তাহলে কিন্তু এই যে মিল্ক ফ্যাট পার্সেন্টেজটা এটা আমরা ধরে রাখতে সক্ষম হব। ঠিক আছে, সো এইটা একটা অ্যাডভান্টেজ হতে পারে, আমরা জেনেটিক ক্যারেক্টার ধরে রাখতে পারবো। আইডেন্টিফাই হার্মফুল জিনস, হ্যাঁ, এবং ইনব্রিডিং এর মাধ্যমে হার্মফুল জিন আইডেন্টিফাই করা পসিবল। হ্যাঁ, সাপোজ কি দিয়ে উদাহরণ দিব, ওকে ফাইন, চিকেন দিয়ে উদাহরণ দিই। হ্যাঁ, চিকেন দিয়ে উদাহরণ দিই। আমরা জানি ব্রয়লারের যে প্লুমেজ কালার বা ফেদার কালার আমরা প্রেফার করি হোয়াইট, তাই না? আমরা হোয়াইট প্রেফার করি। এখন there are genes inside the body of bird which indicate বা which determines the feather color, তাই না? বডির ভিতরে জিন রয়েছে যে জিন কিনা ফেদার কালার ডিটারমাইন করে। এখন আমরা জানি যে ব্রয়লারের জন্য ইউজফুল অথবা বেনিফিশিয়াল জিন হচ্ছে হোয়াইট কালারের জিন, আর আদার দেন হোয়াইট, whether it is red, black, ব্রাউন, যাই হোক সেটা কিন্তু বেনিফিশিয়াল না, সেগুলো হচ্ছে হার্মফুল জিন, তাই না? ব্রয়লারের জন্য কি জন্য হার্মফুল? কারণ ওইসব পাখি বাজারে কম বিক্রি হবে, ওইসব মুরগি বাজারে কম বিক্রি হবে, কিন্তু সাদা ব্রয়লার বেশি বিক্রি হবে। সেই দৃষ্টিকোণ থেকে সাদা জিনটাকে বলছি হচ্ছে বেনিফিশিয়াল জিন, আর অন্য কালারের জিনগুলোকে বলছি হার্মফুল জিন। হ্যাঁ, সেই দিক থেকে, অন্য কিছু না যে বাজারে বিক্রি হবে কি হবে না। সো we can identify the harmful gene by inbreeding also। কিভাবে? দেখো, যখন আমরা দুইটা ইন্ডিভিজুয়ালকে একসাথে মিটিং করতে দিব, মিটিং করলে ইনব্রিডিং করলে হোমোজাইগোসিটি বাড়ে, বুঝছো? বোর্ড থাকলে একটু বোঝানো সহজ হতো। ইনব্রিডিং করলে হোমোজাইগোসিটি বাড়ে। যেমন ধরো যে দুইটা জিন, হ্যাঁ, স্মল আর এন্ড স্মল আর, ঠিক আছে, এই স্মল আর এন্ড স্মল আর, দিস জেনোটাইপ ইজ রেসপন্সিবল ফর রেড কালার। হ্যাঁ, আরো একটা জিনোটাইপ রয়েছে যেটা কিনা লার্জ হোয়াইট এন্ড লার্জ ডাব্লিউ এন্ড লার্জ ডাব্লিউ। হ্যাঁ, ওই দুটো আবার সাদা ফেদার কালারের জন্য রেসপন্সিবল। এখন আমরা যখন দুইটা ইন্ডিভিজুয়ালকে ক্রস করব, হ্যাঁ, যদি আমরা ইনব্রিডিং করি, ইনব্রিডিং করলে আমরা দেখা যাবে যে দুইটা ইন্ডিভিজুয়ালকে যখন ক্রস করব, তখন এই যদি তাদের মধ্যে দুইজনের মধ্যেই স্মল আর এর কোনো থাকে, মানে জিন উপস্থিত থেকে থাকে, তারা কিন্তু অ্যাকুমুলেট হবে একসাথে, অ্যাকুমুলেট হয়ে নেক্সট জেনারেশনে শো করবে যে আহ আচ্ছা হচ্ছে না, দাঁড়া, এখানে হোয়াইট বোর্ড আছে। আচ্ছা, স্যার বুঝি নাই। দাঁড়াও, এখন আমি একটু হোয়াইট বোর্ড বের করে নিই, বুঝতে পারবা। Okay. বলছিলাম যে দুইটা ইন্ডিভিজুয়াল আছে, সাপোজ ধরি যে এইটা হচ্ছে দুইটা আর লিখেছি, এই লেখা কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আর আর দুইটা ডাব্লিউ বললাম। হ্যাঁ, স্মল আর এটা রেসপন্সিবল ফর রেড কালার। ওকে, রেড ফেদার কালার, আর ডাব্লিউ হচ্ছে হোয়াইট ফেদার কালার। ওকে, সো এখান থেকে যেটা আসে, জিন, কমন জিন কি আর, তাই না? আর কমন জিন কি ডাব্লিউ। সো এই দুইটার ক্রস করলে কিন্তু অফস্প্রিং যেটা আসবে সেটা সবই হবে হচ্ছে
আর এন্ড ডাব্লিউ, ঠিক আছে। এখন যদি ডাব্লিউ ডোমিনেন্ট হয়ে থাকে হোয়াইট কালার, তাহলে কিন্তু সব হবে হোয়াইট, অফস্প্রিং সব হোয়াইট হচ্ছে, তাই না? হ্যাঁ, এই তোমরা ভুলে গেছো নাকি ফার্স্ট ইয়ারের সবকিছু? জি স্যার, হোয়াইট হচ্ছে, হ্যাঁ বুঝতে হোয়াইট, পারছি। হ্যাঁ, হোয়াইট ডোমিনেন্ট কালার যেহেতু রেড এর উপরে, তাহলে হোয়াইট হচ্ছে সবগুলো অফস্প্রিং, F1 এর যত অফস্প্রিং আসবে সবার ফেদার কালার হোয়াইট। হ্যাঁ, সো এখন পরবর্তীতে যদি দেখা যায় যে আমরা কিন্তু চাচ্ছি, উম, সাদাই চাচ্ছি, কিন্তু পরবর্তীতে যদি আবার এই F1 ক্রস করানো হয়, হ্যাঁ, F1 ক্রস করানো হলে F2 তে দেখা যাবে যে রেশিওটা কি আসে, 1:2:1, তাই না, অ্যাকর্ডিং টু মেন্ডেলস ল, মনে আছে? না, এখানে এটা আসবে না, সরি, জি স্যার। এখানে 1:1 আসবে আর কি, 1:1, চারটা ইন্ডিভিজুয়াল তৈরি হবে। হ্যাঁ, দুইটা হবে কি রেড আর দুইটা হোয়াইট। পানেট স্কোয়ার করলে তোমরা পেয়ে যাবা যে দুইটা এই রেড দুইটা হোয়াইট কিভাবে হয়। দুইটা রেড ইস টু দুইটা হোয়াইট। ওকে, সো এই এত কিছু এখানে বলার উদ্দেশ্য কি, এখানে তোমরা পানেট স্কোয়ার মনে আছে যে এক পাশে মেলের গ্যামেট আর এক পাশে ফিমেলের গ্যামেট অ্যারেঞ্জ করলে, স্যার হোয়াইট তো তিনটা আসে, দাঁড়াও, আর একটা রেড আসে। 3:1 আসছে। 3:1 হবে তো মনে হয় স্যার, আমি আচ্ছা, জি আজকে স্যার, করলাম স্যার, 3:1 3:1 হচ্ছে। হোয়াইট আসে তিনটা, রেড আসে একটা। ডাব্লিউ, 3:1 হবে স্যার, ওকে ওকে, 3:1 হলে তো তিনটা ভালো। হোয়াইট আচ্ছা একটা লাল। আচ্ছা, সরি, মানে একটা তো আছে, ডাব্লিউ আর আছে, হ্যাঁ, ডাব্লিউ আর আছে একটা, তাই না? তাহলে 3:1, তাই তো। আর একটা হচ্ছে রেড 1, আর হচ্ছে পরের তিনটা হচ্ছে হোয়াইট। ওকে, ঠিক আছে না? জি এটা স্যার। হ্যাঁ, ঠিক জি আছে, এটা স্যার, হচ্ছে। ঠিক আছে। কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু পরবর্তী জেনারেশনে প্রতি চারটার মধ্যে একটাতে আমরা কালার বার্ড পেয়ে যাচ্ছি, যেটা কিনা আনডিজাইরেবল, তাই না? দিস ইজ স্যার আনডিজাইরেবল। এখন এই যে থ্রু ইনব্রিডিং, আমরা ইনব্রিডিং এর মাধ্যমে এই হার্মফুল যে জিনগুলো এগুলোকে আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, আইডেন্টিফাই করতে পারি যে ওয়েদার কোনো চিকেন বা কোনো স্পিসিসের মধ্যে এই জিনগুলোর উপস্থিতি আছে কিনা, যদি থাকে তাহলে এগুলোকে আমরা সিলেকশনের মাধ্যমে বাদ দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এটা আরো বেটার কোনো উদাহরণ আমি পাইলে আমি তোমাদের দিব। এটা একটু সিআর ক্লাস রিপ্রেজেন্টেটিভ যে আছো, আমাকে ক্লাসের পরে একটু এটা নোট দিয়ে রেখো, হ্যাঁ। এ, আরো সহজ উদাহরণ দিয়ে এটা বোঝানো সম্ভব যে হাউ টু আইডেন্টিফাই হার্মফুল জিনস থ্রু ইনব্রিডিং, ঠিক আছে। ক্যানিবালিজম কি হার্মফুল জিনের জন্য হয় না? না, ক্যানিবালিজম একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আর কি। আর ভিটামিন মিনারেল ডিফিসিয়েন্সির কারণে হয়। হ্যাঁ, আর ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ, ও সরি, আমার নেক্সট ক্লাসের সময় হয়ে গেছে, আমরা এখানে অ্যাডভান্টেজে আজকে শেষ করব। হ্যাঁ, ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ হোমোজাইগোসিটি, ইনব্রিডিং এর ফলে একই ধরনের জিন অ্যাকুমুলেট হয় এবং এই জন্য হোমোজাইগোসিটি বাড়ে। তো আমরা আচ্ছা নেক্সট ক্লাসে আবার অ্যাডভান্স ফেজ থেকে শুরু করব, ঠিক আছে। অ্যাডভান্স থেকে শুরু করব, আমি দেখি এটার একটা ভালো উদাহরণ তোমাদের দিতে পারি কিনা। সো আজকে এই পর্যন্তই থাকো। এই ক্লাসের যে রেকর্ডেড ভিডিওটা আছে, এই লেকচার শেষ হলে তারপর আমি একসাথে হয়তো দিয়ে দিব। আর আগামীকাল তোমাদের একটা ক্লাস নিব, সময়টা আমি আজকে জানাবো, হ্যাঁ, আজকে জানিয়ে দিব। ঠিক আছে, তাহলে ভালো থেকো, আগামীকাল দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।